আমরা আজকে শিখবো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক, প্রথম টপিক, যেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ হচ্ছে বানান থেকে কমপ্লিটলি আলাদা। উচ্চারণে আমাদের যে বিষয়গুলো লিখতে হয় সেগুলো আমরা যেভাবে মুখে বলি সেই বিষয়গুলো আমাদেরকে লিখতে হয়। যেমন এখানে দুটা প্রশ্ন আমরা দেখতে পাবো, একটা হচ্ছে ক নাম্বার আর একটা হচ্ছে খ। ক নাম্বারে আসবে হচ্ছে উচ্চারণের নিয়ম, যেমন আপনাকে বলবে হচ্ছে অধ্বনির 5টি নিয়ম লিখো, অথবা বলবে বাংলা ব্যাকরণের যে কোনো উচ্চারণের 5টি নিয়ম লিখো, অথবা বলবে হচ্ছে ম ফলার 5টি নিয়ম লিখো বা ব ফলার 5টি নিয়ম লিখো। তো এভাবে এই নিয়মটা আসবে, আমরা এগুলো সবগুলোই শিখবো। আবার আপনাকে 8টা শব্দ দিবে, সেগুলোর উচ্চারণগুলো আপনাকে লিখতে হবে। যেমন আপনাকে একটা শব্দ দিবে হচ্ছে নদী, ধরেন এই নদী শব্দটা হচ্ছে বানান। এই বানান শব্দটা মূল শব্দটার উচ্চারণ কিরকম হবে, আমরা উচ্চারণ করব হচ্ছে নদী, কারণ আমরা দীর্ঘ ইকার উচ্চারণ করি না। আবার অধ্বনির পরে যদি হ্রস্ব ইকার দীর্ঘ ইকার থাকে, তখন এটা দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব ইকারের মতো উচ্চারিত হয়। তো ঠিক এরকম আমাদেরকে 8টা শব্দ দিবে, যে কোনো 5টার উচ্চারণ আমরা লিখবো আর কি। এই যে এটা হচ্ছে আমরা লিখি আর এটা হচ্ছে আমরা মুখে বলি, এই মুখে বলার বিষয়টাই হচ্ছে এখানে লিখতে হবে। প্রথম শুরুতে আসেন হচ্ছে অধ্বনির নিয়ম। অধ্বনির নিয়ম, অধ্বনির উচ্চারণ, উচ্চারণের নিয়ম। আচ্ছা, প্রথম নিয়ম হচ্ছে অধ্বনির পরে, অধ্বনির পর যদি অধ্বনির পর হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ কার থাকলে অধ্বনির উচ্চারণ ও এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন দন্তন্য দ দীর্ঘ ইকার, এটার উচ্চারণ হবে কিসের মতো? যেমন এখানে কোন বর্ণের মধ্যে যদি আকার ইকার না থাকে, কোনো আকার ইকার হ্রস্ব ইকার দীর্ঘ ইকার উকার, মানে 10টা আমাদের কার আছে, সেগুলো যদি একটাও না থাকে, তখন আমরা ধরে নিতে হবে এখানে অকার, মানে স্বরীয়, স্বরীয় আছে। তো এই স্বরীয়র উচ্চারণটা এখানে এরপরে আছে কি, এই যে দীর্ঘই, দীর্ঘই থাকার কারণে এর দন্তের ন এর উচ্চারণ ও এর মতো হবে। আর উচ্চারণ লেখার সময় আমরা যেহেতু দীর্ঘ ইকারের উচ্চারণ করি না, সেহেতু আমাদেরকে বলতে হবে হচ্ছে হ্রস্ব ইকার দিয়ে। ঠিক সেম ভাবে আমরা যদি দেখি অজু, আমরা কখনো বলি না অজু, আমরা বলি উজু, যেহেতু এখানে হ্রস্ব উকার আছে, অধ্বনির উচ্চারণটা ও এর মতো হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে আমরা যদি আরো দেখি যে অতীত, তাহলে অতীত শব্দটার উচ্চারণ লিখলে কিভাবে লিখবো আমরা? যেহেতু দীর্ঘ ইকার আছে, এখানে দীর্ঘ ইকার থাকার কারণে দীর্ঘ ইকারটা উচ্চারণ লেখার সময় আমরা হ্রস্ব ইকার লিখবো, আর অধ্বনির পরে যদি দীর্ঘ ইকার থাকে তখন অটা কি হয়ে যায়, ও এর মতো উচ্চারণ হয়। তো এখানে দেখো তাহলে অতীত, এখানে কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখবো, যে যখন উচ্চারণ লিখবো দীর্ঘ ইকার সবসময় হ্রস্ব ইকার হয়ে যাবে, দীর্ঘ উকার হ্রস্ব উকার হয়ে যাবে। আরো কতগুলো শব্দ আছে, যেমন ক্ষিয়, ক্ষিয় হয়ে যাবে হচ্ছে প্রথমে থাকলে খ হয়ে যাবে, আর শেষে থাকলে হচ্ছে খ প্লাস খ হয়ে যাবে। এরপর আসেন হচ্ছে দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মে কিরকম? দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি অধ্বনির পর, অধ্বনির পর, অধ্বনির পর যদি কি হয়, যদি জ ফলা হয়, তাহলে অ এর উচ্চারণ কার মতো হবে? ও এর মতো হবে। অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন গদ্য, এখানে কোনো আকার ইকার নাই, তার মানে হচ্ছে এখানে অধ্বনি আছে, কোনো আকার ইকার না থাকলে অধ্বনি, তাহলে এটার উচ্চারণ আমরা কিভাবে লিখবো পরীক্ষায়? আমরা লিখবো হচ্ছে গো ওকার, ও ধ্বনির মতো হয়ে যাবে সেহেতু ওকার। তাহলে এরপরে হচ্ছে দ, যখন মহাপ্রাণ ধ্বনি থাকবে তখন প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ। আর কিন্তু যদি অল্প প্রাণ থাকে, অল্প প্রাণ ধ্বনি কোনগুলো? প্রতিটা বর্ণের যে সিরিয়ালটা থাকে সেটার প্রথম বর্ণ, যেমন ক খ, কটা হচ্ছে অল্প প্রাণ আর খটা হচ্ছে মহাপ্রাণ। যখন অল্প প্রাণ ধ্বনি থাকবে, যে এখানে দ হচ্ছে অল্প প্রাণ, তখন দুটোই অল্প প্রাণ বসবে। তাহলে প ওকার, দ ওকার, পদ্য, অদ্য মানে অদ্য মানে আজ পর্যন্ত। তাহলে অদ্য কোনটা?
পদ্য বানান কিরকম, উচ্চারণ কিরকম হবে? স্বরীয়টা ও এর মতো হবে, দ ওকার। কেন? কারণ এটা অল্প প্রাণধ্বনি, অল্প প্রাণধ্বনির জন্য সর্বশেষ ওকার যুক্ত করতে হয়। আচ্ছা, এরপর আসা হচ্ছে পরবর্তী নিয়ম, হচ্ছে 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মে আমাদের কি কি বলে? আমাদের যদি অধ্বনির পর ক্ষীয় থাকলে, তাহলে অধ্বনির উচ্চারণ ও এর মতো হবে। অধ্বনির উচ্চারণ কার মতো হবে? ও এর মতো। আচ্ছা, যেমন অক্ষ। আচ্ছা, আমরা মনে রাখবো যে যখনই ক্ষীয় থাকবে তখন এটাকে ভেঙে ফেলতে হবে শেষে। কিরকম? এখানে ক্ষীয় থাকার কারণে অধ্বনিটা ও এর মতো হচ্ছে, আর এটাকে ভাঙলে হচ্ছে ক খ, যে কোনো জায়গায়। যেমন আমাদের একটা পরীক্ষায় সব সময় আসে অধ্যক্ষ। তোমরা যদি বোর্ড কোয়েশ্চন সলভ করো তখন দেখতে পাবা যে অধ্যক্ষ শব্দটা অনেকবার পরীক্ষায় এসেছে। অধ্যক্ষ শব্দটাকে কিভাবে ভাঙবো? যেহেতু এখানে জফলা আছে, আমরা আগেই পড়েছি যে যদি জফলা থাকে তখন ও এর উচ্চারণ, পরবর্তীতে যদি জফলা থাকে ও এর উচ্চারণ কার মতো হয়? ও এর মতো হয়। তাহলে ও, আর এখানে যেহেতু এটা মহাপ্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি থাকলে কি হয়? একটা অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ হবে। অল্প প্রাণ হচ্ছে দ, উদ। তারপরে হচ্ছে সবসময় যুক্ত বর্ণের পরবর্তী বর্ণটা ওকার হবে, দো। তাহলে দ্বিতীয় বর্ণটা যেহেতু এটা যেহেতু মহাপ্রাণ, দ্বিতীয় বর্ণটা হবে মহাপ্রাণ, প্রথম বর্ণটা অল্প প্রাণ। আর যদি অল্প প্রাণ হইতো দুটোই অল্প প্রাণ। তাহলে এরপরে এটাকে ভাঙলে হবে ক, এই যে এখানে খ, অধ্যক্ষ। এভাবে করে লিখতে হবে, অনেক কঠিন কিন্তু এটা পরীক্ষায় আসে বারবার। ঠিক সেম ভাবে আমরা যদি লিখি অধ্যাপক, অধ্যাপক, এটার মতো কাছাকাছি। তাহলে অধ্যাপক শব্দটা লিখলে কিরকম হয়? তোমরা বলো তো, যে স্বরীয়, স্বরীয় হচ্ছে কি? ও। স্বরীয় উচ্চারণ ও এর মতো হবে, কেন? জফলা আছে সেজন্য। আর এটা যেহেতু মহাপ্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি যুক্ত বর্ণের প্রথমটা হবে অল্প প্রাণ, তারপরে হবে হচ্ছে ধ, অধ্যা। আচ্ছা, তারপরে হচ্ছে প, ক, অধ্যাপক। আচ্ছা, এখানে নিচে হর্ষ চিহ্নটা কিভাবে আসে? হর্ষ চিহ্নটা কখন দিব? যখন কোনো বর্ণকে আমরা আটকে রাখবো। কিরকম? যে আমরা যেমন এখানে বলছি ও দোধাপক, এরকম বলছি না, আমরা কি বলছি? ওধ বলে আটকে ফেলছি, ধা, অধ্যাপক। যখন কোনো আকারিকার থাকবে তখন কিন্তু হর্ষ চিহ্নটা দেওয়া যাবে না। যখন কোনো আকারিকার কিছুই থাকবে না তখন এখানে উচ্চারণ লেখার সময় কি দিতে হবে? হর্ষ চিহ্ন দিতে হবে। এই হর্ষ চিহ্নটাই হচ্ছে বোঝা যায় যে এটা আটকে রাখছি। আসলে বানান আর উচ্চারণ কমপ্লিট। এটা হলো বানান, এটা হলো উচ্চারণ। আমরা মুখে যেভাবে উচ্চারণ করি, আপনি যখন একবার মুখে উচ্চারণ করবেন তখন কি দেখবেন? তখন দেখবেন যে এই যে এই এই জায়গায় আমরা আটকেছি। ঠিক আছে? সেটা হচ্ছে রেফ থাকলে, অধ্বনির পরে যদি রেফ থাকে, অধ্বনির পর রেফ থাকলে তখন অ এর উচ্চারণ কার মতো হবে? ও এর মতো হবে। অ এর উচ্চারণ ও এর মতো হবে। অর্জন হবে, অর্জন।